আমরা বোধহয় এবার একটু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে আলোচনা করতে পারি। যারা যারা পারফর্ম করেছেন, নাহিদ রানার ফাইফার, তাসকির আহমেদ পুরো সিরিজ জুড়ে ভালো বোলিং করে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। তাইজুল ইসলাম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তারও ফাইফার ছিল। মেহেদী মিরাজ ক্যাপ্টেন্সি, অলরাউন্ড পারফরমেন্স, ব্যাটে বলে সবখানে এত অ্যাক্টিভ ছিলেন, চমৎকার লেগেছে। হাসান মাহমুদ ছন্দে বোলিং করে গেছেন। জাকের আলী অনেকের কথা বলছিলাম আমরা, 91 রান তিনি করেছেন, সেঞ্চুরি মিস করেছেন। আমার মনে হয় না জাকের আলী অনেকের বিন্দুমাত্র আক্ষেপ সেঞ্চুরি মিস নিয়ে থাকা উচিত। জাকের আলী অনেকে 106 বলে 91 রান করেছেন, 8টা 4, 5টা ছক্কা এবং 85 তার স্ট্রাইক রেট। এক্স্যাক্টলি, এবং তিনি যেই সময় ব্যাটিং করেছেন, যেভাবে ব্যাটিং করেছেন, তাকে সঙ্গ দেওয়ার জন্য খুব বেশি মানুষ ছিল না। ফলে তারপরও তিনি যেভাবে ব্যাটিংটা করেছেন এবং এই ইনিংসটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। এই 91টা রান না হলে বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেত এবং সেই জায়গাটাতে কাজ তিনি করেছেন। এবং তিনি এখন পর্যন্ত মাত্র 3টা টেস্ট খেললেন বাংলাদেশের হয়ে এবং 3টা টেস্টেই টানা 50 করেছেন, একটা রেকর্ড করেছেন তিনি। ফলে সব মিলিয়ে একদম প্রথম থেকে দায়িত্ব নিতে পারেন এমন ক্রিকেটার কিন্তু বাংলাদেশ ক্রিকেটে খুব কম আসে। দেখা যায় যে অনেক লম্বা একটা সময় খেলতে হয় তাদেরকে এবং তারপর তারা দায়িত্ব নেন। এই জায়গাটাতে জাকির আলী একটু ব্যতিক্রম। তাও আবার তিনি কখন কখন হাফ সেঞ্চুরিগুলো করেছেন দেখেন, যখন দলের টপ অর্ডার ব্যাটার বা মিডল অর্ডার ব্যাটার সবাই আউট হয়ে গেছেন, তাকে কারো সাপোর্টই তিনি পাচ্ছেন না, টেল থেকে কোনো সাপোর্ট আসছে না, মিডল অর্ডার বলুন, একাই তিনি টেনে যাচ্ছেন। অনেক সময় তাকে এই যে 85 স্ট্রাইক রেট দেখেন, তাকে মানে বাধ্য হতে হয়েছে যে তাকে জোরে খেলার জন্য বা বড় শট খেলার জন্য। টেস্ট ক্রিকেটের মতো কিন্তু তিনি খেলতে পারছেন না, তাকে ওয়ানডে বা টি-20 মেজাজে খেলতে হচ্ছে, কারণ তাকে সঙ্গ দেওয়ার মতো ব্যাটসম্যান থাকেন না। ফলে সেই জায়গা থেকে জাকের আলী অনেক বড় একটা ক্রেডিট ডিজার্ভ করেন। এই ম্যাচে আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ারদের মধ্যে একজন তিনি। ম্যান অফ দ্য ম্যাচটা তাইজুল হয়েছেন, নাহিদ রানা ভালো পারফর্ম করেছেন, কোনো ডাউট নেই। তাসকিন থ্রু আউট দ্য সিরিজ ভালো বোলিং করেছেন, তবে জাকের আলী অনেক মানে দারুণ পারফর্ম করেছেন এবং সবচেয়ে ভ্যালুয়েবল ক্রিকেটারদের একজন। আপনার কাছে তাই মনে হচ্ছে। আমি তাহলে ব্যাক টু ব্যাক আমরা একটু দেখে নিই কার পারফরমেন্স কেমন ছিল। আমরা সাদমান ইসলামকে দিয়ে শুরু করব। ওপেনিংয়ে অনেক হতাশার কথা, অনেক ঘাটতির কথা আমরা শুনছিলাম। সেই ঘাটতি অনেকাংশে সাদমান পূরণ করেছেন। প্রথম ইনিংসে সাদমান ইসলামের রান আমরা দেখতে পাচ্ছি 64 রান তিনি করেছেন 137 বলে, 5টা 4, 1টা ছক্কা। ওই যে ধরে খেলা, যেটা নিয়ে অনেক কথা হচ্ছিল যে আমাদের কেন কেউ পারে না, মিকেল লুইসরা পারলে, ব্রাথওয়েটরা পারলে আমরা কেন পারবো না। সেকেন্ড ইনিংসেও কিন্তু দারুণ ছন্দে সেকেন্ড ইনিংসে দেখেন আবার ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে গেছে। সেকেন্ড ইনিংসে একটু আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন অপর প্রান্তের ব্যাটাররা, সেই জায়গাটাতেও তিনি আবার সঙ্গ দিয়েছেন। এই জায়গাটাতে তিনি 82 বল থেকে 46টা রান করেছেন, 7টা 4 মেরেছেন। বেশ কয়েকটা শট তার কাছ থেকে সেকেন্ড ইনিংসে দেখা গেছে, যেটা আসলে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের খানিকটা প্রেসারে ফেলেছে। মিরাজের সাথে একটা দারুণ পার্টনারশিপ হয়েছে, মাত্র 29 বল থেকে তারা 50 রান ছুঁয়ে ফেলেছিলেন। ফলে সেইটা একটা বড় ব্যাপার ছিল। অবশ্যই মিরাজের কথা যখন বলছেন, প্রথম ইনিংসে মিরাজ 36 রান করেছিলেন 75 বল খেলে, 2টো 4 ছিল। দ্বিতীয় ইনিংসে আবার দেখুন, আপনি যে বলছেন ওই যে মেরে খেলার ব্যাপারটা, 39 বলে 42, 100-এর বেশি স্ট্রাইক রেট। ওয়ান ডেতেও আমরা রোজ দেখি না আমাদের ব্যাটারদের কাছ থেকে। তো 7টা 4 তিনি মেরেছিলেন। এক ওভারেই মনে হয় শামার জোসেফকে তিনি 4টা 4 মারলেন। তো এই যে অ্যাগ্রেসিভ হওয়া, সিচুয়েশন বুঝে খেলা, এই ব্যাপারটা মিরাজের মধ্যে আছে এবং যেভাবে করে মিরাজ খেলেছেন ইট ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। যখনই বাউন্ডারি লাইনের দিকে বল যাচ্ছে তিনি হন্তদন্ত করে দৌড়াচ্ছেন এবং অপর প্রান্তের ব্যাটারকে তিনি এক ঘামি ছুটিয়ে দিয়েছেন। একরকম দেখছিলাম যে 4 হয়ে যাচ্ছে, তারপরেও তিনি 3-3 বলে দৌড়ের উপরই আছেন। এই যে অ্যাক্টিভ থাকাটা, প্রোঅ্যাক্টিভ থাকাটা, এটা টেস্ট ক্রিকেটে খুবই জরুরি। কারণ টেস্ট ক্রিকেটে আমরা জানি অনেক লম্বা খেলা, অনেক ক্লান্তির খেলা, অনেক রকমের ট্যাকটিক্স, স্ট্র্যাটেজি, প্ল্যানিং, অনেক কিছু থাকে। সেটার প্রপার এক্সিকিউশন ক্যাপ্টেনকে করতে হয় মাঠে। সেই সঙ্গে এই যে অ্যাক্টিভ থাকা, অন্যদেরকে ইন্সপায়ার করা, এই কাজটা ক্যাপ্টেন্সির ডেবিউ সিরিজে আমি বলবো যে মিরাজ চমৎকার করেছেন। প্রথম ম্যাচ বাংলাদেশ হারলেও আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন্সি ওয়াইজ মিরাজ হ্যাজ বিন স্প্লেন্ডেড। স্পেশালি যদি আপনি সাহসগুলো দেখেন, তার প্রথম ম্যাচটা হেরেছে আপনি বলছিলেন বাংলাদেশ, তবে বাংলাদেশের কয়জন ক্যাপ্টেন আসলে 5 জন প্রপার বোলার নিয়ে খেলার সাহস দেখিয়েছে গত কয়েক বছরে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 5 জন বোলার নিয়ে তিনি খেলেন, যখন তিনি দেখছেন যে তার ব্যাটাররা ফর্মে নেই, তার দলে মুশফিককে তিনি পাচ্ছেন না, শান্তকে পাচ্ছেন না,
দ্রুত অল আউট হয়ে যাওয়ার শঙ্কা আছে, তারপরও তিনি সেই সাহসটা দেখালেন। তিনি 7 জন বোলার নিয়ে খেলেন। তিনি চিন্তা করলেন যে না, যদি করতে পারে এই 7 জনই করতে পারবে, তবে তার 5 জন বোলার প্রয়োজন প্রপার, যারা 20টা উইকেট এনে দিবে। এবং সেটাই হয়েছে। দেখেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের সেকেন্ড ইনিংসে কিন্তু বাংলাদেশ দ্রুতই ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করতে পেরেছে। সেই জায়গাটা থেকে কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে এবং সেকেন্ড টেস্টে তো বাংলাদেশের বোলাররা দারুণ পারফর্ম করেছেন। এই যে দেখেন প্রথম ইনিংসে বাংলাদেশ দ্রুত অল আউট হয়ে গেল, তারপরও কিন্তু সেকেন্ড টেস্টেও বাংলাদেশ দল বা মিরাজ পিছপা হননি। তিনি কিন্তু সেকেন্ড টেস্টেও একই রকম 5 জন বোলার নিয়ে খেলেছেন। আবার দেখেন আরেকটা ব্যাপার নিয়ে অনেক সময় অনেকে হয়তো বা একটু ইগনোর করে গেছেন, বাংলাদেশ কেন ডিক্লেয়ার দিয়ে দিল ফার্স্ট টেস্টে প্রথম ইনিংসটা সকালবেলা। এক্স্যাক্টলি সকালবেলা সেই এনভায়রনমেন্টটা, ময়শ্চারটা বা পেসারদেরকে তিনি হেল্প দিতে চেয়েছেন এবং সেই জায়গাতে পেসাররা তাকে 2-3টা উইকেটও এনে দিয়েছে। সেই সহায়তাটা বাংলাদেশের পেসাররা পেয়েছে। ফলে এই যে সাহসগুলো তিনি দেখিয়েছেন, এইটা বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে আসলে খুব বেশি আমি দেখাতে দেখিনি। যারাই ক্যাপ্টেন্সি করেছেন, হ্যাঁ মমিনুল বাংলাদেশের পেসারদের এই যে বিপ্লবটা আমরা এখন দেখতে পাচ্ছি, যে এই যে এতগুলো পেসার, নাহিদ রানা খেলছেন, শরীফুল বসেছিলেন, হাসান মাহমুদ আছেন, তাসকিন আছেন, সেটা হয়তো বা মমিনুলের হাত ধরে অনেকটা উঠে এসেছে। তবে অনেক সময় তিনি 4 জন বোলার নিয়ে খেলতে বাধ্য হয়েছেন, কারণ তার ব্যাটসম্যানের ঘাটতি ছিল। আবার মমিনুলের সময় দেখেন একটা ব্যাপার ছিল যে সাকিব আল হাসান ছিলেন, ফলে মিরাজও ছিলেন, ফলে 3 জন পেসার নিয়ে হলেই হয়ে যেত, তাও 8 জন ব্যাটসম্যান পেতেন। এখন যেহেতু সাকিব আল হাসান নেই, মিরাজের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি ছিল। সেই চ্যালেঞ্জগুলো মিরাজ উতরে উঠেছেন। এমন একটা সময় যখন আগের 4টা ম্যাচই বাংলাদেশ দল হেরেছে, তখন তিনি হুট করে ক্যাপ্টেন্সিটা পেলেন, প্রথম ম্যাচটাও হারলেন। এরপর আসলে এইভাবে ফিরে আসা এবং তার ব্যাটিংটা দেখেন, সেকেন্ড ইনিংসে তিনি যেভাবে ব্যাটিং করেছেন, সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। যে এই পার্টনারশিপটার কথা আমরা বারবার বলছি, এবং সাদমানকে তিনি যেভাবে পুশ করছিলেন 22 গজে, বারবার বলছিলেন যে দৌড়া দৌড়া দৌড়া, সাটায় মার, এই কথাগুলো বারবার আমরা স্ট্যাম্প মাইকে শুনতে পাচ্ছিলাম। ফলে এগুলা খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন, তার প্লেয়ারদের পুশ করা, সবটুকু বের করে নিয়ে আসা, এই সব কিছু মিরাজ করতে পেরেছেন। ফলে একটা বড় ক্রেডিট মিরাজকে দিতে হবে। অ্যাবসলিউটলি, মিরাজকে তো ক্রেডিট দেবই, এবং যেভাবে করে বোলারদেরকে তিনি ইউটিলাইজ করেছেন সেটাও প্রশংসার দাবিদার। নাহিদ রানা 18 ওভার বল করে প্রথম ইনিংসে 5টা উইকেট নিয়েছিলেন, 3.48 তার ইকোনমি রেট ছিল। অনেকে এটাও বলছেন যে তাইজুল ইসলাম যে 5-4টা পেয়েছেন, আমরা জানি সেকেন্ড ইনিংসে তিনি 17 ওভার বল করে 50টা রান খরচায় 5টা উইকেট তাইজুল পেয়েছিলেন, এবং তাইজুলের ব্যাটিংটাই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। 2টো ইনিংসে তিনি লম্বা সময় ব্যাট করেছেন, 40-50 বল খেলা ওই 9 নম্বর পজিশনে গিয়ে, এটা আসলে সহজ কথা নয়, এবং সেই সঙ্গটা কাজে লেগেছে। জাকের আলী অনেক যে এতদূর গিয়েছেন, আমরা জানি গতকালকের শুরুতে মানে তৃতীয় দিন শেষ অবধি তাইজুল এবং জাকের আলী অনেক রান নট আউট ছিলেন। নতুন দিন শুরু করা, হয়তোবা রান খুব বেশি করতে পারেননি তাইজুল, 14 রান করেছেন 50 বল খেলে, কিন্তু এই সাপোর্টটাই পার্থক্য করে দিয়েছে অনেকাংশে। মানে আপনি 50 বল খেলছেন মানে জাকের আলী অনেকক্ষণ সময় পাচ্ছেন। হ্যাঁ অ্যাবসলিউটলি, মমিনুল হক কিন্তু রান করতে পারেননি, সেই সঙ্গটা দিতে পারেননি। আপনি কি হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদদের কাছ থেকে সঙ্গ প্রত্যাশা করবেন ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায়? নিশ্চয়ই না। সো এই তাইজুল অ্যাজ এ ব্যাটার যে তিনি যে অগ্রসর হচ্ছেন, সেটা হয়তো বা তার স্ট্যাট দেখে আমরা বুঝবো না, রান দেখে বুঝবো না, কিন্তু এই বছর গোটা বছরেই কিন্তু তিনি প্রচুর বল খেলেছেন, 500টার উপরে বল মনে হয় তিনি খেলেছেন। এই ব্যাপারগুলো তো ইমপ্রেসিভ, এবং এটা টেস্ট ক্রিকেট বলুন, লিমিটেড ওভার ক্রিকেট বলুন, খুব জরুরি যে টেইলের কাছ থেকে একটু সাপোর্টটা পাওয়া। টেস্ট ক্রিকেটে এটা খুবই ভাইটাল। জাকের আলী সেটা পেয়েছেন বলেই বাংলাদেশের এই ম্যাচের ব্যবধানটা গড়ে উঠছে। এক্স্যাক্টলি, এবং লাস্ট সিরিজে সাউথ আফ্রিকার সাথে সেকেন্ড টেস্টও মুমিনুলের সাথে একটা বড় পার্টনারশিপ তিনি করেছিলেন। এরপর গতকালকে জাকের আলীর সাথে যেটা বলছিলেন, ওই যে আপনি যেটা বলছিলেন যে এই বছর 500 বল খেলে ফেলেছেন তিনি, এবং টেস্ট ক্রিকেটে অনেক বড় বড় ব্যাটাররা এই বছর 400-500 বল খেলেছেন। সেই তালিকায় বোধহয় খুব সম্ভবত বিরাট কোহলির নামটাও আছে। রানের দিক দিয়ে হয়তো বা তাইজুল সেই জায়গাটা 500 বল খেলেননি, বিরাট কোহলিও 500 বল খেলেছেন, 500 সামথিং বল খেলেছেন, এবং তাইজুলও 500-র উপরে বল খেলেছেন। হ্যাঁ, বিরাট কোহলি হয়তো রানে অনেকটা এগিয়ে আছেন। তবে তাইজুলের কাছ থেকে যেটা বলছিলেন আপনি, যে রানটা তো প্রত্যাশা না, প্রত্যাশা হচ্ছে সময়টা দেয়া। অপর প্রান্তে যেই সেট ব্যাটসম্যান থাকবেন বা যে প্রপার যে ব্যাটসম্যান থাকবেন, তাকে সময় দেয়া, যে আমি আছি এক প্রান্তে, তুমি অপর প্রান্ত থেকে রান করে যাও। যেই কারণে জাকের আলী গতকালকে রান করে যেতে পেরেছেন, এবং যেই রানটা বাংলাদেশকে আলটিমেটলি ম্যাচ জিতিয়েছে। আপনি দেখেন, যদি টার্গেটটা ওই যে 211 রানের লিড ছিল, এরকম 230-40 রানের মধ্যে যদি থেমে যেত, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের জন্য
অন্যরকম একটা কনফিডেন্স কাজ করতো 250 নিচে টার্গেটটা হলে, সেক্ষেত্রে তারা হয়তো বা আরেকটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারতেন। সেই জায়গাটা থেকে কিন্তু বাংলাদেশ দল একটা বড় পাওয়া যে তাইজুল তাকে সঙ্গ দিয়েছেন এবং জাকের আলী রান করেছেন, বাংলাদেশ খুব ইজিলি ম্যাচ জিতেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.